आपकी আদালতে ফিল্ম স্টার গোবিন্দার উপর অভিযোগ হলো যে ইনি নিজের মর্জি মতন কাজ করেন। আপনি তো বলেছিলেন मैं चाहे ये करूं मैं चाहे वो करूं मेरी मर्जी। তাহলে ফিল্মে যা কিছুই করেন নিজের মর্জি মতো করেন, কারোর কথাই শোনেন না? বহু মানুষ আপনার সাথে একই নৌকো এই কারণে ওঠে যে তাদের মনে হয় এর মধ্যে কোথায় ফুটো করা যায়। তাই এমন অনেক সিনেমাতে, বিশেষ করে যেটাতে আপনি হিট হয়ে যাবেন, সেখানে এমন বেশ কিছু সিন দেওয়া হয় যাতে এই সিনগুলো দেখে মানুষ ছিছি করতে শুরু করে, যা বা এমন বলে যে ভাই এই ফিল্মটা বহিষ্কার করা উচিত। কিন্তু এটা ওদের খুব ভালো লাগে যে পাবলিসিটি হচ্ছে। আমি বলি যে এটা আবার কিরকম পাবলিসিটি? এটা আবার হয় নাকি ভাই? কোনগুলো পাল্টেছিলেন? দু একটা এক্সাম্পল দিন যেগুলো আপনি পাল্টে দিয়েছিলেন পুরোপুরি ভাবে। খুবই ভয়ঙ্কর ব্যাপার স্যার, তবুও বলছি, আমি ক্ষমা প্রার্থনা করছি আপনাদের সবার কাছে। হ্যাঁ, খুবই ভয়ঙ্কর ব্যাপার। অমিতাভ বচ্চন বাবুর সাথে যে সময় বড়ি মিয়াঁ ছোটি মিয়াঁ শুরু হলো, তখন আমার এমন অবস্থা ছিল না যে আমি পিকচারটা শুরু করতে পারি, কারণ আমার মা মারা গেছিলেন আর আমার মানসিক অবস্থা এমন ছিল যে আমি ফিল্ম থেকে বেরিয়ে আসতে চাইছিলাম। আপাতত তখন আমি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এলাম। যে সময় সিনেমা শুরু হচ্ছিল সে সময় আমি বললাম যে আমি কমেডি করব বা হাসি ঠাট্টা করবো, এমন মানসিক অবস্থা আমার নেই। কিন্তু অমিতাভ বচ্চন বাবু চাইছিলেন ফিল্মটা শুরু হোক। আর এই ফিল্মটার যে সবচেয়ে পপুলার সিনটা ছিল, মানে যেটা अपने आप को मुगल आजम और हमको अनारकली समझ लियो का? कितना नाचा रहे हो? এটা তখন লেখা হয়েছিল যে 2-3 দিন হয়ে গেছিল শুটিং প্যাক আপ করা। উনি বললেন যে না, গোবিন্দা যখন বলেছে নিশ্চয়ই ঠিকই বলেছে। হনুমেশ মালহোত্রা বাবু ফিল্ম করেছিলেন দুলহে রাজা। যখন ক্লাইম্যাক্স শ্যুট হচ্ছিল তখন দেখলাম যে গোটা ফিল্মে কমেডি হচ্ছে, গানগুলো সুপারহিট, আর সেখানে মেশিন গান, টেস্টিং গান নিয়ে অনেকগুলো লোকজন এসেছিল। তখন আমি বললাম এরা কোত্থেকে এলো রে ভাই? বললেন ভিলেন হয়তো হায়ার করে এনেছে। আমি বললাম এটা কি করে করবে ভাই, এখানে তো কমেডি থ্রু আউট হচ্ছে। আর আমি বললাম এখানে প্রেম চোপড়া বাবু আছেন, মনীষ বাবু আছেন, আর অনেকে আছেন, তো আমার মনে হয় না যে আমার ফাইট আর এসব জিনিসের প্রয়োজন আছে। আমি তো এই ক্লাইম্যাক্সগুলো হাসি ঠাট্টা দিয়ে কমপ্লিট করব। পুরো ক্লাইম্যাক্সটা লেখা হলো, আর যেসব অ্যাকশনের সিনগুলো ছিল সেগুলো ক্যান্সেল করে দিলেন। আর এই সমস্ত ফাইটারদের ডাকলাম, বললাম যে আপনাদের টাকা পয়সা নিয়ে নিন, দয়া করে অভিশাপ দেবেন না। তারপর সব শ্যুট হলো আর ফিল্মটা সুপারহিট হয়ে গেল। গোবিন্দা, আপনার সম্পর্কে প্রডিউসার ডাইরেক্টররা বলেন যে আপনি লেট লতিফ। দেরি করে সেটে পৌঁছনো গোবিন্দার স্বভাব। আমি কোনোদিনও সময় মতো আসিনি। এই অভিযোগটা ঠিক নয় স্যার, এই অভিযোগটা ঠিক নয়। কিন্তু দেখুন, আপকে আদালতে আসতে আসতে আপনার 25 বছর লেগে গেল। আচ্ছা দেখুন, আপকি আদালতের জন্য আমি প্রথম থেকে বলতাম যে 2017 শেষ হয়ে গেলে আমি আপকি আদালতে যাব। দেখুন, আপনি যে পরিচিতি পেয়েছেন সেটা আপনার ডান্স করার কায়দার জন্যে। এরকম ডান্সার ফিল্ম ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় আর কেউ নেই। তাহলে এই মন মর্জি মতো ডান্স করার কায়দা কোথা থেকে শিখেছেন আপনি? আপনাদের জন্য তো বলেছিলাম আপনি আপকা মুগলে আজম সমঝতে হো ক্যা? আসলে ব্যাপারটা হলো, একটা সেট থেকে দ্বিতীয় সেটে থেকে তৃতীয় সেটে থেকে চতুর্থ সেটে 3-4টে শিফট করতাম। যখন কম থাকতো তখন, বেশি থাকলে তখন আরও হতো। তা আমি 3-4টে শিফটে এখান থেকে ওখানে কাজ করার সময় আমার মনে হতো যে আরে এই স্টেপটা তো ওখানে করে এসেছি, ওটা ওখানে করেছি, তাহলে তো রিপিট হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। স্টেপগুলো রিপিট হলে ভালো লাগবে না। আর আমার মনে হবে যে এই ফিল্মে স্টাইলগুলো রয়েছে, স্টাইলগুলো রিপিট হয়ে যাচ্ছে অন্য ফিল্মে, কিন্তু আমি যে চরিত্রগুলো করছি সেগুলো আলাদা আলাদা। তারপর তখন আমি যে হিরোইন থাকতো তাকে পটিয়ে রাখতাম যে বাবু সবকিছু তুমি আর আমি, তুমি আর আমি হিরোইন একসাথে কাজ করছি, অর্ধেক ডজন ফিল্ম হিট হয়ে গেছে তাতে, সব হিরোইন। গোবিন্দা সম্পর্কে এটাও বলা হতো যে গোবিন্দা জামা কাপড় পরেন খুবই অদ্ভুত ধরনের, হলুদ কোট, পার্পেল কালারের শার্ট,
সাদা জুতো। আপনারা কি এখনকার সিনেমাগুলো দেখেছেন? ইয়েস স্যার, হ্যাঁ, স্যার। দেখেছি। কতজন আমি ধন্যবাদ জানাবে যে আমি জামা কাপড় অন্তত পরতাম। আজকাল রণবীর সিংকে এই স্টাইলে দেখা যায়। রণবীর সিং এর সঙ্গে যখন আমার দেখা হয়েছিল আমি ওনাকে বলে দিয়েছিলাম যে আপনি একজন সুপারস্টার, আর নেক্সট আপনার যেসব ফিল্মগুলো আসবে আমার মনে হয় যে আপনি খুব উন্নতি করবেন তাতে। কারণ একজন আর্টিস্টের মধ্যে একটা অত্যন্ত জরুরি ব্যাপার যে তার মধ্যে আদব কায়দা থাকুক, সে যেন যথেষ্ট ভদ্র হোক, সে পড়ুক, সে ব্যাপার স্যাপার বুঝুক, আর তা সত্ত্বেও তার মধ্যে যেন অহংকার ভাব না থাকে। তো এই সবগুলো ওর মধ্যে রয়েছে, আর আমার তো মনে হয় যে ও এখন স্টার্ট করেছে, আর এইভাবে যদি পরিশ্রম করে যায় আরও উন্নতি করবে। হি ইজ মাই ফেভারিট। আর আপনার সম্পর্কে এটাও বলা হয় যে আপনি কমেডিয়ানদের অনেক ক্ষতি করে দিয়েছেন। সমস্ত কমেডি তো গোবিন্দা করছে। আসলে যা হয়েছিল তা হলো আমার সিনেমাতে খুব কমেডি থাকতো, কিন্তু আমার সিনেমাগুলো কমেডি ছিল না। আর পরমপ্রিয় দিলীপবাবু আমাকে বলেছেন যে গোবিন্দা তুমি ট্র্যাজেডি ফিল্ম করবে না, তো সেটা আমার স্যুট হয়ে গেল। আর যে সময় কমেডি ফিল্মগুলো হয়েছিল 14-15 বছর পর্যন্ত, তখন তো একদম টপে ছিলাম। লোকজন তো এটাও জিজ্ঞেস করে যে আপনার যেসব হিরোইনরা রয়েছেন, এক একজন হিরোইন, আপনি বলেছিলেন নীলাম তার সাথে 10টা ফিল্ম করেছেন, করিশ্মা ওনার সাথেও 10টা ফিল্ম করেছেন, রবিনা টন্ডন ওনার সাথেও 10টা ফিল্ম। আমি তো আমার ক্যারিয়ার নিয়ে কোনোদিন প্ল্যান করিনি, তাহলে ওদেরটা কোথা থেকে করবো আমি? হিরোইনের সাথে 10টা ফিল্ম, কিন্তু অমিতাভ বচ্চনের সাথে মাত্র 2টো। এখন আমি কি বলবো? পরমপ্রিয় অমিতাভ বচ্চন বাবুর সাথে যে সময় আমি কাজ করছিলাম আমার সন্দেহ ছিল, আর আমি ভয় পেয়ে এটা বলে দিয়েছিলাম যে স্যার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কখনো সময় মতো পৌঁছতে পারি না বা পৌঁছই না। অমিতাভ বচ্চন তো সবাই জানে যে অনুশাসন মেনে চলে। আরে বাপরে বাপরে, যেসব কিছু শোনা যায় তা সত্ত্বেও উনি এতটা কিন্তু ডিফিকাল্ট নন। সঙ্গে যারা থাকে তারা এত চেঁচামেচি করে না, ও সময় মতো আসেনি, এই 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 এই। মানে উনি ঘড়ি নিয়েই মানে এটা দেখাতে চান যে পরমপ্রিয় অমিতাভ বচ্চন বাবু কত ভালো মানুষ। আর এই যে আরেকজন রয়েছে সে একেবারেই সময় মতো আসে না। তখন আমি বললাম ভাই সাহেব, ভাই প্লিজ আমাকে এসব লোকেদের হাত থেকে বাঁচান, কারণ এরা আপনার প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু আমাদের নিয়ে এত সমালোচনা, মানে এই পেপারে সেই পেপারে, যতটা খারাপ আমি নই সবাই মনে করে যে আমি ওই রকম। তাই প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, তারপর ফিল্ম করব। সলমান খানের সাথেও আপনি মাত্র 2টো সিনেমা করেছেন। সলমান মানে তো ভীষণই ভেরি গুড পারসন, কোনো প্রবলেম নেই। আই লাভ হিম, হি ইজ আ ভেরি নাইস পারসন, আ ভেরি গুড আর্টিস্ট। আমি আপনাকে বলি, যখন উনি আপকে আদালতে এসেছিলেন তখন অডিয়েন্সের কেউ জিজ্ঞেস করেছিলেন যে সলমান আপনার হিসেব অনুযায়ী বেস্ট অ্যাক্টর কে, তখন উনি বলেছিলেন গোবিন্দা। আমার খুব ভালো লাগে। আর রণবীর আর সলমান এরাই টপে আছে। জনতার মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? একটু আগে আপনি শাহরুখ খান স্যারের সাথে আপনার ভালো রিলেশনশিপের ব্যাপারে বললেন। স্যার উনি হলেন রোম্যান্স কিং, আপনি হলেন কমেডি কিং। তাহলে কি আমরা কোনো ফাটাফাটি সিনেমা দেখতে পাবো আপনাদের দুজনকে একই সাথে এক স্ক্রিনে? এখন যেটা হচ্ছে আসলে যে ফিল্মগুলো হচ্ছে সেগুলো কোনো প্রডিউসার তৈরি করছে না, দেখবেন যারা যারা হিরো রয়েছেন তারাই ফিল্ম বানাচ্ছেন, তাই না? স্যার আপনার তো ভালো যেখানে যেখানে রিলেশন আছে। সলমান খানের নিজস্ব প্রোডাকশন হাউস আছে, আমির খানের রয়েছে, শাহরুখ খান ওনার প্রোডাকশন হাউস আছে, আর পরমপ্রিয় অমিতাভ বচ্চন বাবু ওনার তো কোনো প্রশ্নই নেই, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি ওনার। তাই এরকম অবস্থায় এমন কোনো ক্যারেক্টার থাকবে যেটা মনে হবে যে ভাই যদি আমাকে বলে সেই কাজটা, তাহলে আমি অবশ্যই অবশ্যই পুরোপুরিভাবে করব। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার নাম চিচি কি করে হলো? এটা আমার যে সময় জন্ম হয়েছিল তখন আমার মা গেরুয়া বস্ত্র ধারণ করেছিলেন, আর উনি মাথার চুল কেটে ফেলেছিলেন, আইব্রো তুলে ফেলেছিলেন। তখন উনি জানতে পারলেন যে উনি অন্তঃসত্ত্বা। তাই আমি হলাম একজন সাধুর সন্তান। আর যখন আমার জন্ম হচ্ছিল
তখন উনি খুব কষ্টে ছিলেন। আর উনি নিজে সেই সময় একজন টপ স্টার ছিলেন, আর্টিস্ট ছিলেন, বাবা হিরো ছিলেন। উনি এত কষ্ট পাচ্ছিলেন যে উনি একটা ছবি লাগিয়ে রেখেছিলেন, যেটাতে ভগবান কৃষ্ণ নিজের কুড়ে আঙুলে গোটা পর্বত তুলে ধরেছিলেন, তাই না? চিচি যে শব্দটা, এটা হলো একটি ইংলিশ শব্দ। এটাকে এলিগেন্ট বলা হয়, আর পাঞ্জাবিতে এটাকে চিচি আঙুল বলা হয়। এই যে এই কুড়ি আঙুলটা রয়েছে, এটা হলো শক্তি প্রদানকারী, সত্যি। তাই ভগবানের কৃপা ছিল আমার ওপর সবসময় থাকবে, সেই মনোভাব নিয়েই হয়তো উনি আমার এই নামটা রেখেছিলেন। এটা ওনার কাছেই শোনা কথা আমার।